নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে নো ইয়োর সার্ভিস এই সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমাদের SBSPA-তে প্রায় 3.5 মাস আমাদের ট্রেনিং কমপ্লিট হলো। তো এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম প্রথম 3 উইক্সের যে এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা যে 3.5 মাসে আমাদের আরও যে এক্সপিরিয়েন্সটা এনরিচ হলো, আরও কী কী ধরনের এক্সপোজার আমাদের লাইফে হলো, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবং এই শেয়ার করার জন্য আজকে আমার সাথে আছে আমারই দুই কলিগ, রজত কুমার ঘোষ এবং আশিস মণ্ডল। তো ভিডিও শুরু করার আগে এদের ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশান দিয়ে নিই। রজত একদম আলিপুরদুয়ারের একদম কামাখ্যাগুড়ির কাছাকাছি ওখান থেকে থাকে, একদম প্রত্যন্ত আমাদের যে নর্থ বেঙ্গল বলতে যেটা বোঝায় আসাম সংলগ্ন এলাকা বোঝায় না। তো সেইখান থেকে উঠে আসা এক ছেলে, এবং রজতের লাইফ নিয়ে একটা খুব সুন্দর ভিডিও ফেসবুকে আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। পারলে আমি আমার কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। পারলে দেখো যে রজত কীভাবে স্ট্রাগল করে উঠে এসে, এবং ও শুধু ডিএসপি বলে না, এর আগেও 6খানা চাকরি আরও পেয়েছে, যেমন SSC CGL পেয়েছে, CHSL পেয়েছে, রেল পেয়েছে, মিসেলিনিয়াস সার্ভিস পেয়েছে, এবং ফাইনালি ও তার স্বপ্নের, এবং এটাতে জয়েন করার আগে ও ওয়্যারলেস কমিউনিকেশন ছিল, ওয়্যারলেসে আর কি। তো ফাইনালি ও ড্রিম জব যেটা ডিএসপি, সেখানেও আজকে জয়েন করতে পেরেছে। তো এই কারণে রজত আজকে আমার সাথে আছে, আমার খুবই একটা গর্ব ফিল হচ্ছে। তো আর দ্বিতীয় আমার সাথে আছে আশিস মণ্ডল। উনি কি বলবো, উনি একটা হাই র্যাঙ্কের জব ছেড়ে আজকে এই ডিএসপিতে এসছেন। কেন এসছেন, কিভাবে এসছেন, সেটা আজকে ওনার মুখ থেকে শুনবো। তো রজত, যদি ছোট করে তুমি তোমার ইন্ট্রোডাকশন, যদিও তোমার ইন্ট্রোডাকশন আমি বলে দিলাম, তাও যদি কিছু অ্যাড করতে চাও একটু। তো বেশি বিশ্লেষণে যাব না, রিয়া যেহেতু বলেই দিল। তো নমস্কার, আমি রজত কুমার ঘোষ। আমি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি থেকে আসছি। আমি এর আগে যেটা রিয়াজ বললো, WBPS দিয়ে আমার এটা 6 নম্বর চাকরি। তার আগে আমি CHSL CGL, তারপর মিসলেনিয়াস আর রেল, এই বিভিন্ন চাকরি পেয়েছিলাম। কিন্তু আমি জয়েন করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের টেলিকমিউনিকেশনে ওয়্যারলেস সুপারভাইজার, যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে, সেখানে ট্রেনিংরত অবস্থায় আমি ডিএসপিতে সিলেকশন পাই এবং এই ডিএসপিতে জয়েন করি। এটা আমার সেকেন্ড জব। আশিদা, তো আশিদা এবার নিজের ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলো। নমস্কার, আমি একাডেমিক্যালি বিটেক করেছি, তারপরে মাস্টার্সও করেছি। তো সাবসিকুয়েন্টলি আমি কিছু চাকরি করতাম। প্রথমে আমি বিটেক থ্রু দিয়ে ওএনজিসিতে চাকরি করতাম, সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলাম। তারপর আমি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের সায়েন্টিস্ট ছিলাম টিউটার জবে। তারপরে ওখান থেকে প্রিপারেশান নেওয়া, চাকরি করতে করতেই তো ফাইনালি সিলেকশনস পাওয়া WBCS-এ। তো ফার্স্ট চয়েস WBPSC ছিল, তো সেই জন্য এখানে আসি। আচ্ছা, আমি আশিটাকে জিজ্ঞেস করবো যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হাই পেইং জব ছেড়ে কেন তুমি WBPS-এ এলে, কোনটা তোমাকে মোটিভেট করেছিল? মোটিভেট করা বলতে, WBCS-এর চাকরি, সবকটা চাকরি প্রেস্টিজিয়াস সব, তোমরা যারা অ্যাসপিরেন্ট তোমরা নিশ্চয়ই জানো যে কোনো চাকরি। বাট আমার ক্ষেত্রে অপশানস খুব লিমিটেড ছিল, কারণ আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে যে চাকরি বাকরি করতাম সেই রেসপেক্টে আমার কাছে সব থেকে অ্যাম্বিশাস জব হচ্ছে WBPS। কারণ আমার মনে হয় যে অন্য কোনো সার্ভিসের যে চাম আর WBPS-এর যে চাম, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো যদি কেউ কোনো কিছু ছেড়ে আসে, বড় কিছু, তো তার আমার মনে হয় লক্ষ্যই হওয়া উচিত WBPS জয়েন করার। কারণ ওটাই এনি টাইম বেটার চাকরি। যতটা চাকরি WBCS অফার করে, তার মধ্যে বেটার সার্ভিস হচ্ছে এনি টাইম WBPS। কিন্তু আমি যতদূর জানি, তোমার যে প্রিভিয়াস সার্ভিসগুলো ছিল সেইগুলোতে তোমার পার্কস প্লাস স্যালারি অনেক বেশি ছিল। হ্যাঁ, সেখানে তোমার লাইফটাও অনেকটা কমফোর্টেবল ছিল। এখানে তোমাকে একটা নতুন লাইফে তুমি এন্টার করলে, এখানে তোমাকে কোপ আপ করতে হলো। তো সেই কোপ আপ বা চ্যালেঞ্জ যেগুলো তুমি ফেস করলে, যে 15 এপ্রিল জয়েন করার পর থেকে যে নতুন লাইফটা তোমার জীবনে শুরু হলো, এবং কী কী তোমার চ্যালেঞ্জেস, যদিও সেই চ্যালেঞ্জেসগুলো সবার কাছে এসে, তুমি কীভাবে সেই চ্যালেঞ্জেসগুলোকে হ্যান্ডেল করলে একটু যদি বলো। চ্যালেঞ্জ বলতে এই নেওয়াটাই চ্যালেঞ্জ, প্রথম কথা। কারণ এই পুলিশ সার্ভিসের ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি যেরকম চাকরি করতাম, সেখানে আমার ফিজিক্যাল বা যে আমি লাইফ মেনটেন করতাম, সেটা অত হেলদিও ছিল না। ইভেন আমি যখন এখানে এসেছি, তো আমি নিয়ারলি 87 কেজি ওয়েট নিয়ে এসেছি, BMI অলমোস্ট 30-র কাছে। তো সেখান থেকে প্রত্যেকটা ইভেন্টকে ঠিকঠাক করে কনক্লুড করা, ওঠানো, যেরকম রানিং আছে কিংবা ওয়াকিং আছে, তারপর ড্রিল আছে, পজিশন ড্রিল, প্যারেড, তারপর যেরকম ফিজিক্যাল পাওয়ার পিটিগুলো আছে, সেগুলোকে ওঠানো রীতিমতো আমার কাছে চ্যালেঞ্জের ব্যাপার। আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি। তো এখনও সেই প্রসেসের মধ্যে আছি, এরকম না যে আমি সবকটাকে অ্যাকোয়ার করে ফেলেছি এখনও পর্যন্ত। তো এটা চলছে, ইটস অনগোয়িং প্রসেস অ্যান্ড আই এম ডুইং গুড। আচ্ছা, তো
এবার আমাদের যদি ডেইলি শিডিউলটা বলি, যেটা 3 সপ্তাহ আগে বলছিলাম মোরালেস টাইমিংগুলো সেমই আছে, একটু চেঞ্জ হয়েছে। তো রজত, তুমি যদি একটু ডেইলি শিডিউলটা সকাল থেকে শুরু করে একদম বিকেল অবধি কী কী অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমাদের সারাদিন কাটে এটা একটু যদি হাইলাইট করো। আচ্ছা, তো সবাই মোটামুটি এখানে জানে, আশা করি যে আমাদের ট্রেনিংটা 1 বছরের হয় SBSPA-তে, বাকি 6 মাস বাইরে হয়, সেটা না পরের ভিডিওতে বলবে। তো 1 বছরের আমাদের শিডিউল মোটামুটি সেম থাকে, কিন্তু টাইমিং মাঝে মাঝে চেঞ্জ হয়, সেটা ওয়েদারের ওপরেও বা সিজনের ওপর চেঞ্জ হয়। তো আপাতত যেহেতু রিয়াজ ভিডিও দিচ্ছে সেগমেন্ট অনুযায়ী, তো আমি আপাতত যেটা আছে সেটাই বলছি। এখন আমাদের সকালে ফলিং, যেটা আমাদের একদম রেডি হয়ে নামতে হয় নিচে আমাদের ব্যারাক থেকে, সেই ফলিং টাইম যেহেতু আমাদের রাইফেল উঠে গেছে এই 2-3 সপ্তাহ হলো, তো রাইফেল উঠলে যেহেতু রাইফেল কালেক্ট করতে যেতে হয়, তার জন্য আমাদের একটু আগে ফলিং হতে হচ্ছে, যেটা নর্মালি 5টার দিকে ছিল, এখন সেই ফলিং 15 মিনিট আগে 4:45-এ ফলিং হচ্ছে আমাদের, মানে 4:45-এ আমাদের পিটি ড্রেসে, যেটা আমরা হাফ হাতা যে টি শার্ট এবং হাফ প্যান্ট কালো সেটা পরে আমরা ফলিং হই। 4:45-এ আমরা রাইফেল নিয়ে আমরা মাঠে যাই, আর সেখানে অ্যালাইনমেন্ট, মানে যত ট্রেনিস থাকে সবাই অ্যালাইন হয় একটা লাইনে বা প্যারেডে। তো সেখানে আমাদের অ্যালাইন হতে হয় 5:15-তে, বা তারপরে সিনিয়ররা আসেন, সেখানে রিপোর্ট দেওয়া হয় কতজন অ্যাবসেন্ট বা কতজন সিক আছে, কতজন প্রেজেন্ট আছে। আর আমাদের ক্লাস শুরু হয় 5:30 থেকে। বা সকালে যে আমাদের আউটডোর, সকাল বিকেল যে আউটডোরগুলো আমাদের 40 মিনিট করে হয়। তো প্রথম পিরিয়ড হয় 5:30 থেকে 6:10। এবার প্রথম পিরিয়ড আমরা ওই পিটি ড্রেসেই করি। তো প্রথম পিরিয়ডে মেনলি আমাদের রানিং আর পাওয়ার পিটি যেটা হয় সেটা হয়। তো রানিং নর্মালি যেটা শিডিউল, সেখানে রানিং আমাদের 3 থেকে 3.5 কিলোমিটার ডেইলি হয়, আর 10 থেকে 15 মিনিট বিভিন্ন রকম পাওয়ার পিটি এক্সারসাইজ হয়। এবার 6:10-এ শেষ হচ্ছে, তারপর আমাদের 15 মিনিটের ব্রেক দেওয়া হচ্ছে। সেই ব্রেকে আমরা ড্রিঙ্কস বা কলা যেসব আছে সেগুলো কিছু হালকা টিফিন করে তারপরে আমরা আমাদের ইউনিফর্ম পরে ফলিং হতে হয়, কারণ নেক্সট 2 পিরিয়ড আমাদের প্যারেড হয়। প্যারেড আর যেহেতু রাইফেল থাকে, তো রাইফেল একটা জিনিস বলে দিই, রাইফেল ইউনিফর্ম ছাড়া প্যারেড করা যায় না। তো আমাদের সেখানে চেঞ্জ করে ইউনিফর্ম পরে 15 মিনিটের মধ্যেই আবার ফলিং দেওয়া হয়। 15 মিনিট, তো 6:10-এ শেষ হলো, 6:25-এ আবার ফলিং, সেখান থেকে আবার 40 মিনিট প্যারেড। তো প্যারেডে হয় প্রথম পিরিয়ডটা রাইফেল নিয়ে বিভিন্ন রকম ড্রিল হয়, বা হয়তো খালি হাতে হচ্ছে। তো সেখানে 6:25 থেকে 6:55, সরি 7:05। এবার 7:05-এ শেষ হচ্ছে। এবার সেকেন্ড ব্রেকটা 5 মিনিটের হয়। তো 7:10 অব্দি একটা ব্রেক দেওয়া হয়, সেই ইউনিফর্মেই থাকি আমরা, আবার ফলিং হচ্ছি। 7:10 থেকে লাস্ট পিরিয়ড আমাদের 7:55 অব্দি চলে। তো সেখানেও হয়তো হয় রাইফেলে হচ্ছে, না হলে আমাদের খালি হাতে ড্রিল হচ্ছে। এই হচ্ছে 7:50 অব্দি আমাদের সকালের পিরিয়ড। তারপর সেখান থেকে আমরা প্যারেড গ্রাউন্ড থেকে ব্যাক করি। তো মাঠ আমাদের 2টো মাঠ থাকে, একটা শিবঘাটের মাঠ, একটা প্যারেড গ্রাউন্ড। অল্টারনেট উইকে চেঞ্জ করা হয়, এক উইক প্যারেড গ্রাউন্ডে আর এক উইক শিবঘাটে। তো আমরা সেখান থেকে ব্যারাকে ব্যাক করি। আর যদি রাইফেল থাকে, আমরা সেই আবার রাইফেল যেখানে জমা দিই, সেটাকে কোদ বলা হয়, সেখানে জমা দিয়ে আমরা ব্যারাকে যাই। তো ব্যারাকে গিয়ে যে যার মতো প্রিপারেশন নিচ্ছে, কেউ ফ্রেশ হচ্ছে বা কেউ ব্রেকফাস্ট করছে। তারপরে আমাদের নেক্সট ফলিং হবে 9:45-এ, যেটা হচ্ছে আমাদের ল ক্লাসের জন্য। তো মাঝখানে মোটামুটি 1 ঘন্টার একটা ব্রেক পাচ্ছি, সেখানে যে যার মতো রিল্যাক্স হয়ে 9:45-এ আবার ইউনিফর্মে ফলিং হচ্ছি। 10টার থেকে আমাদের ল ক্লাস শুরু হচ্ছে, সেখানে চলে 2টো অবধি। ল ক্লাসের ডিটেলসটা পরে আশিসদা বলবে। 2টো অবধি ক্লাস হচ্ছে, সেখান থেকে আমরা ব্যাক করি, আমরা ব্যারাকে লাঞ্চ করি। লাঞ্চ করে তারপর আমাদের বিকেলে যে ফলিং, সেটাও ভ্যারি করে। আমাদের মেনলি ফলিং 3:30 ধরা যায়, মানে যেটা এক্সাক্ট টাইম, যদি রাইফেল ওঠে বিকালেও। কারণ রাইফেল বলতে আমাদের ড্রিল হয় না, আপাতত আমাদের যা হচ্ছে বিভিন্ন রকম আর্মসের ক্লাস হচ্ছে, আর্মসের ডেসক্রিপশন, সেগুলোকে খোলা, পরিষ্কার করা, জোড়া, এইসব। তো আপাতত SLR এবং ইনসাস, এই 2টো আর্মসের ক্লাস হয়েছে, আগামী দিন আরও হবে। তো সেই ক্লাস হলে রাইফেল আবার তুলতে হচ্ছে, তার জন্য আমাদের 15 মিনিট আগে ফলিং হচ্ছে, তো সেটা ইউনিফর্ম পরে। তো 3:15-তে আবার ফলিং হচ্ছে। 3:15-তে ফলিং, আমরা কোথায় যাচ্ছি রাইফেল নিয়ে 3:30, সেখান থেকে আবার মাঠে যাচ্ছি, এখানে আবার অ্যালাইনমেন্ট হচ্ছে বিকেলে, সকালের মতো সেম। তো অ্যালাইনমেন্ট 3:45-এ, 3:45 অ্যালাইনমেন্ট, আবার রিপোর্ট দেওয়া হচ্ছে বিকেলের। 4টার থেকে ক্লাস শুরু। তো আউটডোর যেহেতু বললাম 40 মিনিট করে, তো 4টার থেকে প্রথম ক্লাস 4:40, তারপর আরেকটা ব্রেক 5 মিনিটের, তারপরে 4:45 থেকে 5:25। এই হচ্ছে আমাদের আউটডোর শেষ। এখানে 5:25 আমরা চলে আসলাম। রাইফেল থাকলে আবার কোথাও জমা দিয়ে দিচ্ছি, তারপর আমরা ফ্রি। আবার 8টার দিকে আমাদের নাইট রোল কল হয়, সব কিছু আবার অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। সেখানে আমাদের জাতীয় সঙ্গীত করে আমাদের সারাদিনের যে স্কেডিউল সেটা শেষ করা হয়। তো আপাতত দৃষ্টিতে সারাদিনের এই শিডিউলটা শুনে অনেকের মনে হতে পারে এটা খুব একটা হেক্টিক একটা, হ্যাঁ মানে অনেকে হয়তো আগে থেকে এগুলো শুনেই ভয় পেয়ে যাবে, এই সার্ভিসে আসতে চাইবে না। কিন্তু বিশেষ করে আমাদেরও ধারণা প্রথমে এরকম ছিল যে আমরাও হয়তো এগুলো করতে পারবো না। কিন্তু আজকে 3.5 মাস যখন আমাদের এখানে ট্রেনিং হয়ে গেছে, আমরা এখন ইজিলি সবাই এগুলোকে কোপ আপ করে নিয়েছি। আমরা এখন অল্টারনেটিভ উইকে 9 কিলোমিটার রান করি, এবং 9 কিলোমিটার রান আমরা 55 মিনিটের মধ্যে কমপ্লিট করি। আজকে সকালে যেমন আমরা 12 কিলোমিটার ওয়াকিং করে এলাম 100 মিনিটের মধ্যে, 100 কি 110 মিনিটের মধ্যে। মানে এগুলো উইথ রাইফেল, কাঁধে রাইফেল নিয়ে আমাদের 12 কিলোমিটার রান মানে ওয়াকিং করতে হলো 110 মিনিট, 120 মিনিট টাইম ছিল।
তার মধ্যে আমরা সবাই করে ফেলেছি। মানে এগুলো এখন আমাদের লাইফে খুব নর্মাল হয়ে গেছে। এই ওয়াকিং, রানিং, এই লম্বা লম্বা যে ওয়াকিং রানিংগুলো আছে এগুলো খুব নর্মাল হয়ে গেছে। মানে যেগুলো আপাতত দৃষ্টিতে তোমাদের শুনে মনে হচ্ছে যে এগুলো করা সম্ভব নয় বা পারবো না আমি করতে, ফলে WBPS নেবো না, অন্য কোনো সার্ভিস দেবো বা করবো, তো বিশেষ করে 1-2 মাস 3 মাস একটু কষ্ট হবে, তারপর কিন্তু এগুলো একটা ইন্টিগ্রাল পার্ট অফ ডেলি শিডিউলে আমাদের হয়ে যাবে। তো যাই হোক, যেমনটা রজত বললো যে ইনডোরের ব্যাপারটা আশিসদা বলবে, তো আশিসদা তুমি যদি একটু ইনডোরের ব্যাপারটা বলো, কি কি ক্লাস হয়, কত টাইম ধরে হয়, এগুলো একটু আর কি। এবারে ইনডোরের ক্লাস, আউটডোর তো হয়ে গেল। আউটডোরে অলমোস্ট আমরা 8টা সাড়ে 8টার সময় আসি, ব্রেকফাস্ট করি, তারপর আমরা রেডি হই। ইনডোরের ক্লাস যদি শুরু হয় 9টা, তো আমাদের 10:15টায় ফলিং হতে হয়, ইউনিফর্ম করে প্রপারলি ব্যাগটা নিয়ে। তো 10:15টার সময় ফলিং হয়, তারপর আমরা 10টার সময় পৌঁছে আমাদের ক্লাসে সেখানে যাই। এবার 10টা থেকে শুরু হয় 2টো পর্যন্ত, তো টোটাল পিরিয়ড আছে 5টা। তো 5টা পিরিয়ডের মধ্যে যত এবার ল ক্লাস চলে, এবারে কিছু মেজর লস ক্লাস আছে, যেমন বিএনএসএস, বিএসএ, তারপরে কিছু যে মাইনর যেমন তোমার পস, এগুলো চলছে। তো অ্যাপারেন্টলি এর সাথে সাথে আরও লিডারশিপ ম্যানেজমেন্টের ক্লাস, যেমন ওডি ক্লাস হয়, তারপর হচ্ছে তোমার কী বলে হিউম্যান রাইটসের ক্লাস, অ্যাডভোকেটস আছে বিভিন্ন জায়গা থেকে, ফিনান্সের ক্লাস হয়। তো যেরকম আউটডোরটা যতখানি মানে প্যাক যেরকম আছে স্কেডিউল, মানে কোনো নড়ার টাইম নেই, ইনডোরটাও ততখানি প্যাক। মানে আমাদের দুটো ট্রেনিংয়ের মানে স্পেশালিটি হচ্ছে দুটো জিনিস প্রপারলি ব্যালেন্সড। আউটডোরটা যেরকম ইম্পর্টেন্ট, ইনডোরটা ততটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা মানে 5খানা টোটাল পিরিয়ড, একটা 40 মিনিটস করে। প্রথম দুটো পিরিয়ডের পরে তারপর মানে টি ব্রেকস হয়, তারপরে আবার 3টে কন্টিনিউ চলতে থাকে। তো প্রত্যেকটা ক্লাসই অনেক প্ল্যাক, অনেক প্রিসাইজ, আর এবং আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট আউটডোর যেরকম ইম্পর্টেন্স এরকম আছে। তো এই আউটডোরের স্কেডিউলের পরে এতগুলো ক্লাসের পরে অনেক সময় পড়ার টাইম পায় না, তবু স্যান্ডে সানডেতে আমরা ট্রাই করি পড়াশোনা করা, কারণ করতেই হবে এটা। তো বাকি সম্পর্কে আমাদের রিয়াজ একটু বলবে। হ্যাঁ, আরেকটা জিনিস আসলে আমি তোমাকে বলবো যে একটু তুমি যদি আমাদের এক্সামিনেশন সম্পর্কে একটু বলে দাও, কেমন আমাদের এক্সামিনেশন হয়, মান্থলি এক্সামটা যেমন হয়, এগুলো একটু যদি বলে দাও। আমাদের এক্সাম যেটা হয় সেমিস্টার বেসিস। সেমিস্টারে হচ্ছে কি মানে 6 মাস ছাড়া পরীক্ষা আছে। টোটাল আমাদের 8খানা পেপার, 4খানা পেপার ফার্স্ট সেমিস্টারে আছে, সেকেন্ড পেপারে তোমার 4খানা সেমিস্টার, এই 4খানা পেপার। তো দুটো পেপার হলো। এবার প্রত্যেক মাসে মাসে আমাদের ক্লাস টেস্ট হয়। এবার ক্লাস টেস্টের পার্টিকুলার ওয়েটেজ আছে, কারণ এই ক্লাস টেস্টে যত মার্কস হবে প্রত্যেক মাসে, যেমন 6টা মাস সেমিস্টারের 6টা ক্লাস টেস্ট, প্রত্যেকটা 20% হবে টোটাল ওয়েটেজে, সেটা গিয়ে আবার ফাইনাল সেমিস্টারে গিয়ে অ্যাড হবে। তো সেই জন্য প্রত্যেক মাসে মাসেই আমাদের পরীক্ষা হয়। মাসের জেনারেলি 2 থেকে 3 তারিখের মধ্যে আমাদের শিডিউল এসে যায়, এক দিনে 2টো করে এক্সাম হয়ে যায়। তো মোটামুটি 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায় সেরকম। এখন সেমিস্টারের প্রসেস হচ্ছে পুরো 6 মাস শেষ হবে, তারপর ফাইনাল সেমিস্টার হবে। আচ্ছা, তো ধন্যবাদ আশিস দেখেন। তো রজতকে আমি তোমাকে বলবো, এখন আমরা কি কি টাস্কগুলো নতুন করছি, যেগুলো আমরা প্রথম 3 সপ্তাহে করিনি, এখন কোন কোনগুলো নতুন অ্যাডিশন হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলো। আচ্ছা, তো প্রথম 3 সপ্তাহে আমাদের মেনলি ফিজিক্যাল যে গ্রোথ তার উপর নজর দেওয়া হয়েছিল, কারণ আমাদের বেশিরভাগের ব্যাকগ্রাউন্ডে কী থাকে, এই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে মানে বেশিরভাগ ছেলেই কি যুক্ত থাকে না। তো প্রথম 2-2.5 মাস আমাদেরকে চেষ্টা করা হয় ফিট করা, তারপরে ভেরিয়াস যে অ্যাক্টিভিটি সেগুলোতে আমাদের যুক্ত করা হয়। তো তার মধ্যে প্রথমে যেটা আসি, তো সেটা হচ্ছে আমাদের যে রাইফেল উঠলো। রাইফেল দিয়ে বিভিন্ন যে প্যারেড বা শাস্ত্র বলে রাইফেলের বিভিন্ন প্যারেডকে, তো বিভিন্ন রকম শাস্ত্র শেখানো হচ্ছে। এইগুলো রাইফেলের বিভিন্ন এক্সারসাইজ হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের শুরু হয়েছে নতুন, যেটা আগের দিনে শুরু হলো, সেটা হচ্ছে ইকুইস্ট্রিয়ান বা যেটা ঘোড়া, যেটা সবাই জানে এই জিনিসটা। তো একটাই ক্লাস হলো আপাতত। তো সেখানে ঘোড়ার চাল বিভিন্ন রকম হয়, তো আমাদের সব রকমই বললো শেখানো হবে। আরও টাইম আছে 9 মাস, তো এখন আশা করি ইকুইস্ট্রিয়ানও চলবে সাথে সাথে। তার সাথে এক্সট্রা যেটা হয় সুইমিং চলছে আমাদের প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস। যা বলছি এসব সব 2টো করে ক্লাস হচ্ছে। তার সাথে যেটা থাকে নতুন শুরু হয়েছে সেটা ড্রাইভিং। তো এইগুলো এখন ইন্টিগ্রাল পার্ট হয়ে গেল আমাদের ট্রেনিংয়ের, একদম ফার্স্ট টু লাস্ট চলবে। আর যেটা হচ্ছে বিকেলে রাইফেল ড্রিল এক জিনিস, আর বিকেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্মস প্ল্যান। আগেও বললাম, সেটা হচ্ছে বিভিন্ন রকম আর্মস, আমাদের প্রায় 8-9খানা আর্মস আছে। তো সেগুলো সবগুলোর পার্টস, পুর্জা যেগুলো বলে, সেগুলোর নামকরণ, কি কাজ কোনটার কি, কীভাবে খোলা হয় জোড়া হয়, সব কিছু শেখানো হচ্ছে ওগুলো বিকেলের ক্লাসে। তো এইসবই যুক্ত হচ্ছে। আরও বিকেলের মধ্যে যদি কেউ জানতে চায়, গেমস থাকে কোনো দিন রিফ্রেশমেন্টের জন্য, ইউএসি, আনআর্ম কমব্যাট যেটাকে বলে, ইয়োগা। তো এরকম বিভিন্ন রকম ভেরিয়াস অ্যাক্টিভিটি দিয়ে আমাদের ট্রেনিং চলছে। আর যদি আরও বলি সামনে কি আসতে চলেছে, তো সামনে বললে বিভিন্ন রকম টেস্ট হয় আমাদের মাঝে মাঝেই, বিপিইটি, পিপিইটি। এইসবের ক্ষেত্রে কি হয়, মানে কতগুলো অ্যাক্টিভিটি একসাথে মিলিয়ে করা হয়। বিপিইটিতে যেটা হয় কি, আমাদের টোটাল ইউনিফর্ম পরে রাইফেল নিয়ে 5 কেজি পিট্টু মানে ওয়েট নিয়ে, অ্যাঙ্কলেট নিয়ে আমাদের 5 কিলোমিটার দৌড়াতে হয়। অবশ্যই টাইম বাউন্ড, টাইমে তোমাকে কমপ্লিট করতে হবে। দৌড়ে এসে সেখানে 60 মিটার স্প্রিন্ট ওই রাইফেল সহ,
এটা হলো বিপিইটি। তারপর আরেকটা ইভেন্ট হয় পিপিইটি, সেখানে তোমাকে 2.4 কিলোমিটার রান করতে হবে, এসে 100 মিটার স্প্রিন্ট, পুশ আপ, চিন আপ, সিট আপ, এইসবও লিমিট দেওয়া আছে। এই লিমিটের ক্রস করতে হবে তোমাকে, তুমি এখন না করো কিন্তু গ্র্যাজুয়ালি তোমাকে ইমপ্রুভ করতে হবে, এরকম অ্যাক্টিভিটিস। আর 6 মাস পর পর আমাদের কি হয়, 3 মাস পর পর আমাদের পিরিয়ডিক্যাল এক্সাম হবে, যেরকম আশিসদা বলছে ইনডোরে যেরকম মাসে মাসে হচ্ছে, সেটা আমাদের আউটডোরে 3 মাস পর পর হবে, সেগুলো অ্যাসেস করা হবে। আর আরেকটা জিনিস যেটা আউটডোরে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ওয়াকিং আর রানিং। তো রানিংটা আমাদের হাইস্ট 12 কিলোমিটার অবধি হবে এসবিএসপিতে, আর আমাদের ওয়াকিং হবে 21 কিলোমিটার অবধি। তো এই সবও প্যারালালি চলছে। এবার গ্র্যাজুয়ালি এইসব ইনক্রিজ করবে, আর যখন শেষ হয়ে যাবে একটা লুপ, আবার সেই লুপে আবার ট্রেনিংটা চলবে। এটার সঙ্গে আমি একটা কথা বলি, আমি যখন এসেছিলাম আমি ভাবছিলাম যে এগুলো হবে কী করে, মানে হাও, কিন্তু এখানে ট্রেনিংয়ের যে প্রসেসটা এতটাই স্মুথ আর এতটাই সায়েন্টিফিক যে আস্তে আস্তে ইনস্ট্যান্ট ডেভেলপ হয়ে যায়। আমি এর আগে চাকরিতে আমি কোনো লাইফে আমি 1 কিলোমিটার পর্যন্ত হাঁটিনি এরকম, মানে 1-1.5 কিলোমিটার হাঁটা বা দৌড়ানো তো চাপেরই ব্যাপার, এরকম ব্যাপার। প্রথম আমরা যখন এসেছিলাম তখন 2 পাক একটা মাঠের চক্কর লাগাতো, তাতেই আমরা বলতাম যে আর হচ্ছে না, ছেড়ে দিন। তো এখন হাইয়েস্ট তো 9 কিলোমিটার রান হলো, সকলেও করলো ইভেন্ট। তো এই প্রসেসটা এতটাই স্মুথ হচ্ছে, এতটাই সায়েন্টিফিক, তো কোনো অসুবিধাই হবে না। তো সুতরাং ভয় পাওয়ার তো কোনো কারণে নেই। প্রথম ভয় লাগতো, আর এখন প্রচুর ইজি হয়ে গেছে। এখন মনে হয় যে একটু ডিফিকাল্টি না থাকলে, বেশি না হলে আমাদের নিজেরই মনে হয় যে আজকে কিছুই হলো না, গা হাত পা মোটামুটি ঠিকঠাক জোরে নিয়ে জড়ো হয়ে আছে, মানে ঠিক খুলছে না, স্ট্রেচিং হচ্ছে না। তো এরকম মনে হয় পরে পরে। তো আশিদা, তুমি যে ইনডোরের কথাটা বললে, তো আউটডোর তো আমাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকছে, আমরা প্র্যাকটিস করতে করতে মাথায় ঢুকে যাচ্ছে, এগোয়ে যাচ্ছে। কিন্তু ইনডোরের জন্য তো পড়াশোনা করতে হবে, আমাদের সেমিস্টারে এক্সাম দিতে হবে। সেই পড়াশোনার টাইমটা আমরা কীভাবে বা তুমি কীভাবে ম্যানেজ করো যদি একটু বলো। এখন পড়াশোনার টাইম এখন মানে উইকডেজের যেরকম স্কেডিউল থাকে, তাতে মোটামুটি বই খোলার জন্য হার্ডলি কেউ 1 ঘন্টা বা 2 ঘন্টায় ম্যানেজ করতে পারে, যদি সে আবার প্রচুর ভালোভাবে চায়। আধা লোক তো মোটামুটি একটাই এক্সস্ট হয়ে পড়ে, বিকেলের দিকে এসে মোটামুটি রেস্টেই থাকে, আবার রোল কলের পরে খেয়ে দিয়ে সব চায় যে নেক্সট দিনের জন্য প্রিপেয়ার হতে। তো আমাদের কাছে মানে পড়ে থাকে হচ্ছে উইকেন্ডে আমাদের প্যাটার্নটা এরকম 1, 3, 4, 5, এই ফার্স্ট উইক, থার্ড উইক আর ফিফথ উইক যদি থাকে কোনো মাসে, সেই মাসে স্যাটারডেতে ক্লাস হয়, তো সানডেতে ছুটি। আর সেকেন্ড আর ফোর্থে হচ্ছে স্যাটারডে সানডে দুটো ছুটি, প্লাস হলিডে তো আছেই। তো এইগুলোকে আমাদের ইউটিলাইজ করতে হয়। তো মেনলি পড়ার জায়গা হচ্ছে এইগুলোই। তো আপাতত মানে আমাদের যে পুরো সিস্টেমের সাথে এখন স্কোপ আপ চলছে, এখন প্রসেসটা চলছে, 1-2 মাস পরে মনে হয় সবার ঠিকঠাক হয়ে যাবে, কারণ জাস্ট রাইডিং চালু হয়েছে, তো একটু লাগবে টাইম। তারপরে মোটামুটি সবাই টাইম ম্যানেজ করে ফেলবে। আর এখন অনেকেই টাইম ম্যানেজ প্রপার করতে পেরেছে। তবে 2 মাস আগে প্রচুর চাপই ছিল, কেউ বলবে কিছু খুলতেই পারতো না, দেখাও দূরের কথা। আচ্ছা রজত, এগুলো তো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে গেল, পুরো জিনিসটা ইনডোর আউটডোর দুখানাই হলো। তো এখন যদি বলি যে রিলেটিভ বা যারা বন্ধু বান্ধব যারা ভিজিটে আসে, সেই নিয়মটা যদি একটুখানি বলো, কবে আসতে পারে, কিভাবে আসতে পারে আর কি। তো মেনলি অফিসিয়ালি যদি বলি, অফিসিয়ালি আমাদের এখানে ভিজিটের দিন হচ্ছে একটাই, সানডে। তো সানডে মেনলি বলা হয় আমাদের ভিজিট করার জন্য। আর তোমরা জানো সকলে যে আমাদের সানডে বলতে একদম ফার্স্ট টু লাস্ট ছুটি না, যে সারাদিন আমাদের ছুটি সেটা না, আমাদের 4 বেলা রোল কল হয়। সকাল 6:30টায় একটা হবে, 12টায় একটা, 4:30টায় একটা, আর হচ্ছে 8টা। এবার তোমার বাড়ির লোক আসলে তুমি সেই টাইম রোল কলগুলো বাদ দিয়ে তুমি তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারো, অবশ্যই ব্যারাকের ভেতরে, মানে ক্যাম্পাসের ভেতরে। এই ক্যাম্পাস ছেড়ে বাইরে যাবে না, যদি যাও অবশ্যই পারমিশন নিয়ে যেতে হবে, তোমাকে একদমই যেতে দেবে না সেটা না তোমার। আর আরেকটা জিনিস বলি, যদি এক্সট্রিম ইমার্জেন্সিও আসে, সেটাও ছাড় দেওয়া হচ্ছে এখানে। আমি জানি না আগে পরে কি হতো ট্রেনিংয়ে, কিন্তু আমাদের ছাড় দেওয়া হচ্ছে। আমাদের গাইডরা, ইনস্ট্রাক্টররা যথেষ্ট ভালো। তো আমাদের যদি কোনো এক্সট্রিম ইমার্জেন্সি আসে, তো পিএল দিয়ে আমাদেরকে ছাড়া হচ্ছে, 2-3টে রোলগুলো ছাড়া হচ্ছে। বা কারো যদি হেলথ রিলেটেড ইস্যু হচ্ছে, সিএল দিয়ে, মেডিকেল, যে কোনোভাবে হোক ছাড়া হচ্ছে। আর বাড়ির লোক চাইলে, আমি বলছি না শুধু রোববারই, যদি হলিডেতেও হয়, যে কোনো হলিডে মানে মিডিলে যে থাকে, হয়তো বুধবার, বৃহস্পতিবার কোনো গভর্নমেন্ট হলিডে, সেখানেও আসতে পারে। সেই দিনের ক্ষেত্রেও সেম একই, আমাদের 4টে রোল কল থাকবে। ওনারা এসে, এখানে ওয়েটিং রুম আছে, সেখানে বসেন, এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা থাকে, আমরা পে করে দেবো। তো বাড়ির লোক এসে এখানে এই যে ছুটির দিনগুলোতে এসে দেখা করতে পারে, সারাদিন থাকতে পারে, এবং ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি সব কিছু করতে পারে। এবং কিছু হলিডেতে আমরা বাড়ি যেতেও পারি, যদি আমাদের আইজি স্যার অ্যাপ্রুভ করে। তো জেনারেলি যেমন আমরা ঈদের বাড়ি সময় গেল, তো আইজি স্যার যদি চায় তাহলে হয়, আদারওয়াইজ এটা ক্লোজ ডোর ট্রেনিং অলমোস্ট। এসবিএসপিই থাকতে হবে মোটামুটি, যদি আমাদের সুপিরিয়াররা চান তবেই আমরা যেতে পারি। আর ছুটি রিলেটেড একটা জিনিসই বলবো, যে আমাদের এই ট্রেনিং যেহেতু 1 বছরের, তো 6 মাস পরে আমাদের একটা ব্রেক দেওয়া হয়, মিড টার্ম ব্রেক দেওয়া হয়, সেটা 6 দিন বা 7 দিনের হয়। তো আমাদের অফিসিয়ালি ছুটি বলতে কিন্তু ওটাই, অফিসিয়ালি ছুটি আমাদের টোটাল ট্রেনিংয়ে ওই 6 মাস পরে যে 6 দিন সেটাই। আর বাকি যেগুলো হচ্ছে এগুলো ম্যানেজ আর কি, তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। টোটালটাই আমাদের আইজি স্যার,
স্যারের অথরিটি। যদি উনি মনে করেন যে আমাদের ছুটি দেবেন তাহলে উনি ছুটি ছাড়েন, সেটা ওনার ডিসক্রিপশন। আচ্ছা, এইখানে আমি আশিস থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা প্রায় কমেন্টে করে, যে আমরা প্রথম কবে ইউনিফর্ম পেয়েছিলাম, কটা ইউনিফর্ম আমাদের এখন ইউজ করতে হচ্ছে, আর ইউনিফর্ম অ্যালাউন্সের ব্যাপারটা, এই জিনিসটা নিয়ে যদি একটু বলো। ইউনিফর্ম অ্যালাউন্স আগে আমি যতদূর আমার নলেজে আছে যে আগে ইউনিফর্ম দিত, মানে অ্যালাউন্সের ফর্মে ছিল না। এখন সেটা হয়ে গেছে কি, তোমার প্রত্যেক বছরে না, প্রত্যেক বছরে একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হয় ডিপেন্ডিং আপন ইউর র্যাঙ্ক। কোন র্যাঙ্ক আছে সেরকম একটা অ্যামাউন্ট থাকে। তো আমাদের প্রবলেম 19,000 আছে না, আমাদের 15,000 আছে। এই 15,000-এর মধ্যে আমাদের ইউনিফর্ম করতে হয়, যদিও অনেক লাগে, বাট ট্রেনিংয়ে যথেষ্টই লাগে। তো আমরা যখন প্রথম এসেছিলাম আমাদের 2 সপ্তাহ লেগেছিল ট্রেনিংয়ের প্রথম ইউনিফর্ম আমাদের হাতে পেতে। তো আউটডোরের জন্য ইউনিফর্ম লাগবেই। এবারে আউটডোরে এখন যে বর্ষাকাল এসছে, রেনি সিজন, তো একটাতে আর হয় না, এবং প্রচুরই একটি শিডিউল থাকে, হিউমিডিটি প্রচুর। তো আমরা 2টো সেট বানানো হয় সেকেন্ড জেনারে। তারপর ইনডোরের জন্য তো আমাদের অলমোস্ট একটা আছেই, সেটা নিয়ে হয়। তো ইনডোরটা তবু একটু ভার্নারেবল না ওয়েদারের জন্য, তো ওই জন্য ইনডোরে একটা সেটে চলে যায়। এছাড়াও আমাদের আছে এফএসএমও, যেটা দিয়ে আমাদের রাইফেল নিয়ে ওয়াকিং হয়, ক্যামোফ্লাজ যে আছে সেটা একটা ইউনিফর্ম। প্লাস আমাদের পিটির জন্য ডেডিকেটেড প্যান্ট আছে, তারপর টি শার্ট আছে, তারপর হোয়াইট শ্যু আছে। তারপরে আমাদের যে প্যারেড হয় যেতে, যে আউটডোর ইউনিফর্ম, তার জন্য ডিএমএস আছে, যে জুতো একটু এটা আলাদা। তো ইউনিফর্মের জন্য আবার আছে এই তোমার ইনডোরের জন্য আছে তোমার হচ্ছে অক্সফোর্ড শ্যু। তো এরকম করে আছে। আর ইউনিফর্ম বলতে এবারে লাগে সুইমিং, যেরকম সুইমিংয়ের জন্য সেপারেট সেট আপ লাগে। তারপর হচ্ছে তোমার হর্স রাইডিংয়ের জন্য কিছু জিনিস আছে এক্সট্রা লাগে আমাদের, যেরকম পায়ের অ্যাঙ্কেল লোয়ার পোর্শনটা আছে, তারপরে এইগুলো লাগে। তো মোটামুটি লাগে। তবে জুতো প্রচুর লাগে আমাদের। এখন তো আমাদের পুরো রুমগুলো জুতোর দোকানে পরিণত হয়েছে, ডিফারেন্ট সেগমেন্টের, ডিফারেন্ট টাইপের। প্রত্যেকের মিনিমাম 8-10 পেয়ার জুতো হয়ে গেছে। তো ইন ফিউচার নাকি আরও হবে, নাকি আরও কিনতে হবে। আচ্ছা, আর যদি জিজ্ঞেস করি, একটা ইউনিফর্ম প্রপার আমাদের খাকি ইউনিফর্মে একটা টোটাল সেটের কস্ট কত পড়ে? টোটাল সেটের কস্ট ডিপেন্ডিং করে, কোনো ইউনিফর্মের বেস মেটেরিয়াল কি, কাপড়। যে যেরকম কোয়ালিটির কাপড় নেবে তাকে সেরকম পে করতে হবে। তো আমরা চেষ্টা করি যে কাপড়ের যে কোয়ালিটি, তাতে কটন যে আছে, নাহলে তার রেশিও একটা থাকে, কটনের থাকে পার্সেন্টেজ ম্যাক্সিমাম মিনিমাম 60% নেওয়ার চেষ্টা করি, তাতে কি কমফোর্টেবিলিটি একটু বাড়ে। তো সেই ক্ষেত্রে ইউনিফর্ম যদি পুরো ফুল একদম সাজানো গোছানো স্টাফ দেওয়া পুরো সব কিছু নিয়ে চালু হয়ে যায়, তো 800 থেকে স্টার্ট হয়ে যাবে। এটা যেতে পারে 3,500 পর্যন্ত। তো কাপড়টা কীরকম নেবে তারপরে কাপড় আর ব্র্যান্ড। তো অবশ্যই যে ব্র্যান্ডের নেবে, যদি কাপড় খুব ভালো না, প্রচুর সফট থাকে, থাকে, তো তোমার কাছে কুশনিং আছে, যার যেরকম বাজেট অনুযায়ী যে যেরকম তৈরি করতে পারবে। তবে হ্যাঁ, আমাদের যেহেতু ট্রেনিংয়ে আছি, আমাদের ইনস্ট্রাকশন ঠিক যেটা হবে তার কালারটা সেম হবে সবার জন্য। এটা নয় যে কালারটা ডিফারেন্ট, এরকম নয় যে খাকির একটাই শেড আছে পুরো ইন্ডিয়াতে, সেটাই সবাই পরে। বিভিন্ন নাম্বার অফ শেড আছে, কিন্তু ট্রেনিংয়ের জন্য আমাদের ইনস্ট্রাক্টেড প্রপার ইয়েতে প্রত্যেকটা শেড সেম হবে সবার জন্য। তো মোটামুটি আমাদের একটা খাকি প্যারেডের জন্য যদি আমাদের করতে হয়, মিনিমাম 700 থেকে 800 টাকা থেকে শুরু হয়, কমপ্লিট জুতো বাদ দিয়ে, বুটটা বাদ দিয়ে। আর আসতে একটু আগে যেটা বললো ডিএমএস শ্যু, যেটা একটুখানি মোটামুটি একটু উপরের দিকে ওঠা থাকে, তো সেইটার মোটামুটি দাম পড়ে যায় 700 থেকে 800 টাকা। তো মোটামুটি একটা 2500-2600 টাকা একটা তোমার প্রপার সেট অফ ইউনিফর্ম প্যারেডের জন্য, বা ইনডোরে করলে আরেকটু হয়তো বেশি হবে, ঠিক আছে। তো এই ইউনিফর্মটা আমরা এরকম ধরি না, আমরা জামা কাজকর্ম করতে যদি অফিস সিভিল ড্রেসে যাই, যদি অন্য চাকরি ছাড়ে, পুলিশ ছাড়ে, তো সেক্ষেত্রে আমাদের জামা প্যান্ট নিতেই হয় ফর্মাল। তো এইটা ইউনিফর্মটা আমাদের কাছে সেরকমই, কারণ আমাদের অফিসে এটাই লাগে। তো সুতরাং এটার উপরে আমাদের ইনভেস্ট করতেই হবে। তো এই বিষয়ে একটা জিনিস বলবো, তো ইউনিফর্ম তো থাকবেই, এর সাথে নতুন যেটা অ্যাড হয়েছে ইনডোরের ক্ষেত্রে, আমাদের থার্সডে যেটা, সেক্ষেত্রে আমাদের ফর্মাল ইউনিফর্ম পরে যেতে হয়। সেদিন আমাদের যে খাকি ইউনিফর্মটা সেটা এক্সকিউজ থাকে। তো সেখানে আমাদের হালকা কালারের কোনো একটা শার্ট, ফর্মাল শার্ট, আর ডিপ কোনো একটা প্যান্ট, আর সাথে আমাদের একাডেমির একটা টাই হয়, স্পেশালি আমাদের একাডেমি ডিজাইন করা। তো সেই টাই দিয়ে আমাদের ইনডোর ক্লাসে সেটা বৃহস্পতিবার করে আমাদের জন্য পরে যেতে হয়। আর সেটাই আমাদের রাতের রোল কল, যেটা সেই রোল কল আমাদের এই ফর্মালি হয়, জাস্ট টাইটা থাকে না। তো ইউনিফর্মে যেটা বললো তাদের সাথে এই একটা জিনিস ইনক্লুডেড থাকে। আচ্ছা, তো কিছুদিন আগে 2-3 সপ্তাহ আগে আমাদের যে এক্সিকিউটিভ কলিগরা, তারা 1 সপ্তাহের জন্য আমাদের এসবিএসপি ট্রেনিংয়ের জন্য এসেছিল। তো তাদের সাথে আমরা কিছু খুবই ভালো মুহূর্ত কাটিয়েছি, যেমন ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, একটা কালচারাল ইভেন্ট হয়েছে। তো এই গেম বা কালচারাল ইভেন্ট নিয়ে যদি আসলে একটু বলো। গেমস যখন ওরা আসে, জেনারেলি ওদের
এক্সপোজিয়ার, মানে যেহেতু আমরা পুলিশ সার্ভিসে আছি, ওরা এক্সিকিউটিভ সার্ভিসে আছে, তো আমাদের যদি এর পরে যে ফিউচার যে কাজের মধ্যে দুজনের মধ্যে মানে লাগবেই একে অপরের, কারণ ওরা মেনলি কিছুজন হয়তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবে, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানে অনেক কাজই মোটামুটি আমাদের একসাথে কাজ করতে হবে। সেই কথা ভেবে মানে ওদেরকে এখানে আনা হয় এক সপ্তাহ আমাদের সাথে একটু ইন্টারাক্ট করার জন্য। সিমিলারলি আমরাও ওখানে যাব, তোরা যখন আসে তো ওদের সাথে কিছু গেম কন্ডাক্ট করা হয়, যেমন ক্রিকেট, তারপর হচ্ছে ফুটবল, তো এইগুলো আছে, প্লাস হচ্ছে অ্যাডিশনালি একটা কালচারাল ইভেন্ট করা হয়। তো ক্রিকেট ফুটবল আমাদের হয়েছিল, তো ওরা মোটামুটি যেহেতু আমরা ফিজিক্যালি অনেকটাই ফিট ওদের থেকে, তো দুটোতেই হেরেছে। আর কালচারাল ইভেন্টটাও খুবই ভালো হয়েছে, আর ওদের মধ্যে কিছু জন আছে এক্সট্রিমলি ট্যালেন্টেড, খুবই ভালো গান টান করে, আর মানে এমনি কবিতার দিক থেকেও খুবই ভালো। তো কালচারাল হয়। এবার আমাদের যে ওয়েস্ট মানে রেভিনিউ সার্ভিসেরাও ট্রেনিং করতে আসবে 2 মাস, ওদের সাথে থাকাকালীনও একবার কালচারাল ইভেন্ট হবে। তো এটা একটা পার্ট, তো আমাদের কিছু পারফর্ম করি, ওরা করে, জেনারেলি অর্গানাইজ আমরাই করি, মানে স্কেডিউলটা কে মিউজিশিয়ানস হবে, কখন কী হবে মোটামুটি ওটাই আমরাই দেখি, কারণ যেহেতু আমরা হোস্ট টাইপেরই বলতে পারি। আচ্ছা রজত, আমাদের পুলিশে যে ডিসিপ্লিন শেখানো হয়, তো সেই ক্ষেত্রে টিম বিল্ডিং একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা আমাদের নেয়, কারণ আমরা কোনো কিছু ইন্ডিভিজুয়ালি করতে পারি না, আমাদের যা করতে হয় অ্যাজ এ গ্রুপ বা অ্যাজ এ টিম বা অ্যাজ এ স্কোয়াড হিসেবে আমাদের করতে হয়। তো এই টিমের স্পিরিটটা কীভাবে আমাদের মধ্যে মেনটেন হয় এটা নিয়ে যদি একটু বলো। তো এই ট্রেনিং আসার পরে ইনডোর ক্লাসে একজন স্যার আমাদের বলেছিলেন যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের যে জবগুলো হয়, তো সেই জবগুলো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের জবই কিন্তু সব থেকে বেশি আউটপুট দিতে পারে একটা সোসাইটির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি তুমি চাইলেও তোমাকে না চাইলেও তোমাকে মেনটেন করতে হবে জিনিসটা। তো আমাদের ক্ষেত্রেও তাই, র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমাদের বিভিন্ন রকম র্যাঙ্ক ফাইল থাকে। তো এবার সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার সিনিয়রকে যেরকম সম্মান দিতে হবে, তোমার জুনিয়রকেও কিন্তু সেরকমভাবে ভালোবাসতে হবে। তো সেরকম একটা বেনেভোলেন্ট একটা অ্যাটিটিউড তো অবশ্যই তৈরি করতে হবে, সেটা হলো পার্সোনালি। আর যেটা হচ্ছে এই যে আমরা যে ট্রেনিং করছি 1 বছর, এই ট্রেনিংয়ের সব থেকে বড় যেটা হচ্ছে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা। এবার এই ট্রেনিংটা কোনোদিন একা একা হবে না। আজকে নর্মালি আমাদের একটা এই আজকে যে হাঁটার যে ইভেন্টটাই ছিল সেখানেই বলি, বা দৌড়ের যে ইভেন্টগুলো হয় সেখানে কেউ যদি সিঙ্গেল দৌড়ায়, সে যা দৌড়াবে যে টাইমে কমপ্লিট করবে, আমি বিশ্বাস করি যদি সে আমাদের যে একটা গ্যাং থাকে, তো যে 3 জন 4 জন করে বিভিন্ন রকম সেগমেন্টে দৌড়ায়, যদি সেগমেন্টে থাকে তো অবশ্যই তার ইমপ্রুভ হবে। আর সেটা আশিসদাও জানে, আমরাও জানি, সেটা প্রমাণ পাওয়া একদম। তো যে কোনো ক্ষেত্রে টিম বিল্ডিংটা অবশ্যই জরুরি। তো আর আমাদের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, যে কোনো একটা ইনভেস্টিগেশন কেসই হোক, যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু এই একে অপরকে ব্যাচমেটই হেল্প করবো। তো এই টোটাল ট্রেনিং শিডিউল এই 1 বছরে যে একসাথে থাকবো, তারপর জানি না কে কোন ডিস্ট্রিক্টে যাবে, দেখা হবে কিনা। তো এখান থেকে আমাদের টিম বিল্ডিংটাতে সেখানে শেখানো হয়, এর জন্য কিন্তু ড্রিল করানো হয়। ড্রিলের একমাত্র যেটা লক্ষ্য সেটা কিন্তু এই ইউনিটি বিল্ড করা। কারণ তোমাকে যদি প্যারেড করাতে হলে তোমাকে এক্সট্রা করে করাতে পারে, তোমাকে আলাদা দাঁড়িয়ে করে তোমাকে সাবধান বিধান সবই শেখাতে পারে, কিন্তু একসাথে ড্রিলে দাঁড়িয়ে একসাথে হাত মেলানো, একসাথে পা চালানো কেন শেখায়? তার একমাত্র জিনিসই হচ্ছে ইউনিটি তৈরি করা। আর ইউনিটি তৈরি করতে গেলে অবশ্যই ডিসিপ্লিন লাগবে, কারণ একটা হাতের আঙ্গুলে 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। এবার ডিসিপ্লিনের মধ্যে কারো কারো কাছে ডিসিপ্লিন একরকম চরম লেভেলে, তো কারো কাছে না। তো যদি সবার যদি একটা সেম লেভেল ডিসিপ্লিন না থাকে, তো প্যারেডও হবে না, না ফিউচারে কোনো কাজ করতে পারবে। তার জন্য আমাদের বিশেষ করে, আমি অন্য ডিপার্টমেন্টে যাইও নি, কারণ আগেও আমি মানে পুলিশেই ছিলাম, আবারও পুলিশে এসেছি। তো এই ক্ষেত্রে ডিসিপ্লিনটা এই ডিপার্টমেন্টের জন্য খুবই জরুরি। আর যখন একসাথে সবাই প্যারেড ঠিকঠাক করে না, দারুণ দেখতে লাগে, মানে দূর থেকে, মানে এটা একটা অনুভূতি ভালো একটা, যে সবাই একসাথে কত সিনক্রোনাইজ, মানে হাত মুখ বলছে, পা বলছে। তো যাই হোক, মোটামুটি অনেক কিছু আমরা এই ভিডিওতে 3 মাসে যা যা আমাদের এক্সপিরিয়েন্স হলো সেগুলো শেয়ার করলাম। তো লাস্ট সামনে যেটা শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই হয়তো BCS 2022-এর মেন্সের রেজাল্ট বেরোবে। তো ঠিক সেরকমভাবে এবির রেজাল্ট বেরোবে এবং অনেকেই WBPS ফার্স্ট চয়েস দেবে, করবে। তো যারা WBPS-এ আসতে চায় তারা নিজেদেরকে কিভাবে মেন্টালি বা ফিজিক্যালি প্রিপেয়ার করবে, সেইটা নিয়ে যদি তোমরা একটু লাস্ট কিছু ফিউচার WBPS অফিসারদের জন্য একটু অ্যাডভাইস দিয়ে দাও। তো রজত বলো। আচ্ছা, তো মেন্টাল ফিজিক্যাল দুভাবেই প্রিপেয়ার হতে হবে, কিন্তু অবশ্যই মেন্টাল সবার, তোমাকে ফিজিক্যালি প্রিপেয়ার হতেই হবে, কারণ তোমাকে 1 বছরের ট্রেনিং করতে হবে। তো সেখানে তোমার একটু হলো ফিজিক্যাল এখন প্রিপারেশন নেওয়া দরকার, এখন না, অবশ্যই মেন্স দেওয়ার পরে বা রেজাল্ট বেরোনোর পর আমাদের যথেষ্ট টাইম পাওয়া যায়। আমি তোমাদের অ্যাডভাইস এটাই করবো, এখন কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি রেজাল্টে সিলেকশন পাওয়ার পরেও কিছুটা টাইম পাবে, সেই টাইমেও যদি তুমি হালকা ফিজিক্যাল এক্সারসাইজ করো, তুমি এখানে কোপ আপ করতে পারবে, যেটা আশিস দা বললো। এই ক্ষেত্রে একটা জিনিসই বলি, আমাদের সবাই কিন্তু আমরা
মানে যে ওয়েট নিয়ে এসেছিলাম সবারই গড়ে 5 থেকে 8 কেজি 9 কেজি করে সবার কমেছে 3 মাসে। তো এখন আমাদের 12 মাস বাকি, 9 মাস বাকি। তো তোমরা ভাবতে পারো যে কতটা ওয়েট কমতে পারে। তো তোমার ফিজিক্যালি তুমি ফিট না থাকলেও তোমাকে এনারা বানিয়ে দেবে, প্রচুর সাইন্টিফিক একদম। কিন্তু মেন্টালি ফিট হওয়াটা, কারণ ইউনিফর্মের আলাদা একটা ব্যাপার থাকে, মানে গরিমা থাকে, কিন্তু সেটাকে কন্টিনিউ করা বা ধরে রাখা কিন্তু তুমি যদি মেন্টালি স্ট্রং না হও তাহলে তোমার পক্ষে সম্ভব না। তো আমি আমার কাছে যারা আসে আমি সবাইকে এই জিনিসটাই বলি, শুধু প্রিলি মেইনস আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আমি উল্টো বলি। আমি বলি পার্সোনালিটি টেস্টের জন্য আগে রেডি হও। যে তুমি জয়েনিং করার আগে তুমি আগে ঠিক করো যে তোমার যে ক্যারেক্টার আছে ভেতরে সেটা নিয়ে তুমি কোন চাকরির জন্য একদম উপযোগী, তোমার কাছে অনেস্ট থাকো। তোমাকে যে WBPS নিতে হবে কোনো ব্যাপার নেই, কিন্তু যদি আমাদের এই WBPS আসো তাহলে তোমাকে মেন্টালি স্ট্রং হতেই হবে। কারণ যেরকম এই চাকরিতে যেরকম তোমার বেনিফিট আছে, কিছু কিছু জিনিস থাকবে, সব চাকরিতেই থাকে। তোমাকে মেন্টালি কিন্তু বিভিন্নভাবে মানে কি বলবো, মানে ফাইট করতে হবে। আর এটাতেই তোমার কি হবে, ক্যারেক্টার কিন্তু ডেভেলপ হবে। তুমি যদি ডেস্ক জব, আমি কাউকে ছোটো করছি না, ডেস্ক জবে কিন্তু এই অপরচুনিটিগুলো নেই। তোমার যে প্রবলেম, যে ম্যানেজিং যে স্কিলগুলো, সেটা একমাত্র এই চাকরিতেই তোমার ডেভেলপ হবে, এটা আমি বলে দিচ্ছি আজকে। কারণ তোমাকে এরকম এরকম সিচুয়েশনে পড়তে হবে, সেখানে তুমি তোমার ইন্টেলিজেন্স কাজে লেগে তুমি বিভিন্ন রকমভাবে সমাজকে ডেলিভারি দিতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি WBPS আসতে চাও তো অবশ্যই একটা স্ট্রং মেন্টালিটি রাখো। ট্রেনিং কোনো ব্যাপার না, ট্রেনিং নিয়ে যারা তোমাকে মিসগাইড করবে তাদেরকে বলো মিসগাইড করতে না, আমরা আছি গাইড করার জন্য। আমরা যদি পারি তোমরাও পারবে ট্রেনিং। তো ট্রেনিং নিয়ে যেটা বললাম, জাস্ট রেজাল্টের পরে কিছুদিন এক্সারসাইজ করলে তোমরা পেয়ে যাবে। কিন্তু মেন্টালি প্রিপেয়ার নাও যে তোমরা একটা প্রেস্টিজিয়াস সার্ভিসে আসছো, আর ইউনিফর্মে যে তোমাদের কাজে 3টে স্টার থাকবে সেটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদেরই। তো একদম মানে আমি কি বলবো, সব রকম যে সিচুয়েশন আছে যদি মানে ট্যাকেল করতে পারো সেরকম মেন্টালিটি নিয়ে এই সার্ভিসে জয়েন করো, ফিউচার খুবই ব্রাইট হবে। আর সকলকে অল দ্য বেস্ট। সেটা আমি তো বলবো, এটা কি মানুষের তো অনেক সময় হাতে থাকে না যে মানুষ কোন সার্ভিস পাবে, কারণ সবাই চয়েস ফিল আপ করে ডিপেন্ডিং অন তাদের র্যাঙ্ক, মার্কস, এক্সামের তার জন্য সিলেক্ট হয়। যদি কেউ উইলিংলি নেয় তার জন্য বলছি, যদি কেউ আনউইলিংলিও তার চয়েসে আসে, যে মানে ঘাবড়াবার কিছুই নেই। এই ট্রেনিংগুলো প্রথমে আমারও মনে হতো যে প্রচুর, আমি এর আগে একদমই ফিজিক্যাল করিনি। তো যদি কেউ করে থাকে হালকা ফুলকা দৌড়ে টোড়ে, ওগুলো ভালো ব্যাপার, এগুলো অ্যাডেড বেনিফিট এখানে আসার পরে। ইভেন ইফ যদি নাও করে থাকে তাও তোমরা জিল নিয়ে আর সাহস নিয়ে চলে এসো, সব ঠিকঠাক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। বুঝলে? তো এটাই আমার বলার ছিল। জাস্ট আমি আরেকটা জিনিসই অ্যাড করবো, যারা WBPS এ যখন সিলেক্ট হয়ে যাবে তো তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন জয়েনিং নিয়ে একটা মোটামুটি 5-6 মাস তোমাদের আশা করে অন অ্যান অ্যাভারেজ লাগবেই। ওই টাইমটা পারলে তোমরা একটুখানি ফিজিক্যালের দিকে একটুখানি নজর দিয়ে একটু রানিংটা যদি করতে পারো, একটু ড্রাইভিং বা সুইমিংগুলো যদি একটু একটু করে শিখে আসতে পারো, এখানে তোমাকে হাতে ধরে সব কটাই শেখাবে। কিন্তু যেহেতু যদি বাড়িতে ফাঁকা সময় থাকে তো এইগুলোকে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে নিয়ে যদি তুমি এগুলো করে আসো তাহলে তোমার মানে এখানে অনেকটা এগিয়ে থাকবে অন্যদের থেকে, এটাই বলার। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি অনেক কিছুই তোমরা জানতে পারবে এবং যে কোনো যা তোমাদের কোয়েশ্চেন থাকবে বা কোয়ারিজ থাকবে তোমরা নিচে কমেন্ট সেকশানে করো, আমরা নিজেদের সাধ্যমতো রিপ্লাই দিয়ে দেবো। তো লাস্টলি আমি রজত আর আশিসদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ আজকে আমরা বিকেলবেলা মাঠ থেকে এসে আমার রিকোয়েস্টে এরা আবার ভিডিও করতে বসে গেছে। তো এদেরকে আবার ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, থ্যাংক ইউ। আমরা রিয়াজকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ।